তো যাই হোক, আমি সরাসরি আলোচনায় আসছি। লাইকোপোডিয়াম একটি গুরুত্বপূর্ণ মেডিসিন। এটি একটি পলিকেস্ট মেডিসিন, বহুল ব্যবহৃত মেডিসিন। এটা আমাদের প্রায়ই প্র্যাকটিসে ব্যবহার হয়ে থাকে। এটার কিছু কিছু ক্ষেত্রে অনেক ডাক্তার বা আমরা সবাই একটু ভুল প্রয়োগও করে থাকি। তো আমার বিশ্বাস, আজকে আমার সাথে যে কয়জন গুণী চিকিৎসক বা ডাক্তার রয়েছেন, তাদের আলোচনার মাধ্যমে এই মেডিসিনটার আর কখনোই ভুল প্রয়োগ হবে না। তো এই লাইকোপোডিয়ামটা মায়াজমেটিক দিক দিয়ে চিন্তা করলে এটা তিনটা মায়াজমকেই কভার করে। অ্যান্টিসরিক, অ্যান্টিসাইক্লোটিক এবং অ্যান্টিসিপ্লিটিক মায়াজমেটিক একটি মেডিসিন। আর কাতরতার দিক দিয়ে যদি এটা চিন্তা করা যায়, এটা প্রচন্ড গরম কাতর এবং প্রচন্ড শীত কাতর। কাতরতার দিক দিয়ে দুটেই ফার্স্ট গ্রেড মেডিসিন। সেই ফার্স্ট গ্রেড শীত কাতর এবং ফার্স্ট গ্রেড গরম কাতর, অর্থাৎ এটা উভয়ই কাতর। বৃদ্ধির কথা যদি চিন্তা করি, এই মেডিসিনটার কি কারণে এটা বা কখন বৃদ্ধি হয়, এটা আহারের পরে এর রোগ লক্ষণগুলোর বৃদ্ধি হয় এবং সাধারণত আমরা সবাই জানি যে বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত এই রোগের বা এই মেডিসিনের যে রোগ লক্ষণগুলো আছে সেগুলো বৃদ্ধি পায়। আর উপশম কিভাবে বা উপশম কিসে হয়, সেটা হলো গরম আহারের পরে এটা উপশম হয়, তারপরে খোলা বাতাসে এটার উপশম হয় এবং হালকা মুভমেন্ট করলে এই এর উপশম হয়। এই মেডিসিনটা সাধারণত শরীরের ডান দিকে আক্রমণ করে, পরে বাম দিকে যায়। যেমনটা আমরা ল্যাকেসিসে দেখি, ল্যাকেসিসের বাম দিকে প্রথমে আক্রমণ হয়, পরে ডান দিকে যায়। যার আক্রমণের দিক দিয়ে এটা ল্যাকেসিসের বিপরীত একটি মেডিসিন। আর একটা এর উল্লেখযোগ্য একটা লক্ষণ রয়েছে, সেটা হলো যে এই লাইকোপোডিয়াম রুগীদের প্রচুর পেটে বায়ু জমে এবং সেই বায়ুগুলো মেঘ ডাকার মতো গুড়গুড় গুড়গুড় শব্দ করতে থাকে। তো এই লাইকোপোডিয়ামেদের ক্ষুধা রয়েছে, এরা খুব পেটুক, প্রচুর খায়। তো এদের যদি ক্ষুধা পায় তাহলে এদের মাথা ব্যথা করে এবং সেই মাথা ব্যথাটা আহারের পর সেটা উপসম্বোধ করে। এদের পায়খানার দিক যদি চিন্তা করা যায়, এদের মলগুলো খুব শক্ত হয়। মলের বিশেষ করে প্রথম ভাগটা শক্ত থাকে এবং পরের অংশগুলো বা শেষের অংশটা নরম থাকে। লাইকোপোডিয়ামের রুগীগুলো দেখতে কেমন হয়, এরা সাধারণত এদেরকে দেখলে বয়স্ক লোকদের মতো দেখতে মনে হয়। এ পর্যন্ত লাইকোপোডিয়াম সম্বন্ধে যা বোঝা গেল, তা আমরা লাইকোপোডিয়াম সম্বন্ধে অতি সংক্ষেপে আবার একটু সেটা রিপিট করতে পারি। তো লাইকোপোডিয়াম একটা বিশাল বড় একটা মেডিসিন। আমি জাস্ট লাইকোপোডিয়ামটাকে একটু পরিচয় করিয়ে দেওয়ার জন্য এই কয়েকটি কথা তুলে ধরলাম। আর দ্বিতীয়ত, লাইকোপোডিয়ামের বিরাট একটা মেন্টাল পার্ট আছে, যেটা আমি আলোচনা করতে চাচ্ছি না। এটা আরিফ ভাই আছেন, আলতাফ ভাই আছেন এবং শফিকুল ভাই আছেন আমাদের সাথে, ওনারা আলোচনা করবেন। তো লাইকোপোডিয়ামের যে ফিজিক্যাল পার্টগুলো আলোচনা করা হলো, আমি এটাকে আবার একটু রিপিট করছি যাতে আমাদের সুবিধা হয়। অর্থাৎ আমরা লাইকোপোডিয়ামের এই লক্ষণগুলোকে সচরাচর পেয়ে থাকি। সেটা হলো, এরা অকাল বার্ধক্যতা এদের আছে। তারপরে বিকেলে রোগ লক্ষণের বৃদ্ধি, পেটে প্রচুর বায়ুর প্রভাব, সর্বদা এরা গরম খাবার পছন্দ করে, ক্ষুধা পেলে মাথা ব্যথা করে, আহারের পর উপশম হয়। এটি একটি উভয় কাতর মেডিসিন। মলের প্রথম অংশ নরম শক্ত এবং পরের অংশ নরম। তো এই হলো এদের ফিজিক্যাল পার্টটা। আমরা যদি এইটুকু মনে রাখতে পারি তাহলে মোটামুটি আমরা লাইকোপোডিয়ামের ফিজিক্যাল পার্টের দিক দিয়ে আমরা মোটামুটি লাইকোপোডিয়ামকে চিনতে পারবো। তো আমি আমার কথা এখানেই শেষ করছি। আমার সাথে যেহেতু আরো 3জন গুণী চিকিৎসক রয়েছেন, তাদের কাছ থেকে আশা করছি লাইকোপোডিয়ামের অনেক গুরুত্বপূর্ণ এবং মূল্যবান কথা আজকে আমরা শুনবো। তো ধন্যবাদ আরিফ ভাই। ধন্যবাদ আব্দুল ওয়াহেদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। একেবারে লাইকোপোডিয়ামের যে ক্লিনিক্যাল যে চিত্র, মানে যেই চিত্রগুলো, যেই লক্ষণগুলো বা যে বৈশিষ্ট্যর ভিত্তি করে বিগত প্রায় 200 বছর যাবৎ লাইকোপোডিয়াম প্রয়োগ করে চিকিৎসকগণ কত যে অসংখ্য রোগীকে ট্রিটমেন্ট করেছেন, ভালো করেছেন, কত জানা অজানা রোগের।
আমরা তার কোনো হিসেব দিতে পারবো না। তো ওয়াহিদ ভাই যে কথাটা বললেন যে লাইকোপোডিয়ামে প্রচুর ক্ষুধা থাকে, প্রচুর খায় এবং খেতে না পারলে তার মাথা ব্যথা হয়, মানে ক্ষুধা লাগলে। ঠিক এই জায়গা থেকে আমি একটু আলোচনাতে টানতে চাচ্ছি কিছুটা। লাইকোপোডিয়াম অত্যন্ত পেটুক, প্রচুর খায়, বাট এরকম খেতে খেতে কিন্তু একসময় তার গ্যাস্ট্রিক ডিঅ্যারেঞ্জমেন্ট ঘটে। অর্থাৎ একজন ব্যক্তি যদি যতটুকু খাওয়া দরকার তার চেয়ে অধিক পরিমাণে স্টোমাকে দেয়, তো স্টোমাক কি করে, এই খাবারটাকে হজম করার জন্য যে গ্যাস্ট্রিক জুসের দরকার সেইটা পর্যাপ্ত পরিমাণ কিন্তু একসময় নিঃসরণ করতে পারে না। তখন কি হয়, গ্যাস্ট্রিক ট্রাবেল সৃষ্টি হয়, পেটে গ্যাস হয়, এবং এই যে গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক প্রবলেম হচ্ছে, গ্যাস হচ্ছে, এখান থেকে তার গ্যাস্ট্রাইটিস, গ্যাস্ট্রিকের প্রদাহ হতে থাকে, এবং সে পর্যায়ে গিয়ে কিন্তু রোগীর আর ক্ষুধা অনুযায়ী খেতে পারে না। মানে তার ক্ষুধা আছে কিন্তু রুচি নাই, তার ক্ষুধা আছে পেটে কিন্তু একটু খেতে গেলেই এক লোকমা খাবার খেয়েছে, পেটটা ভরে গেছে। সেই পর্যায়ে গিয়ে কিন্তু এই সিমটমটা ডেভেলপ করে। এবং যারা প্রচুর পরিমাণ খায়, যতটুকু খাওয়া দরকার তার চেয়ে বেশি খাচ্ছে, লোভের কারণে খাচ্ছে, তাদের কি হচ্ছে, এই খাবারটা হজম না হতে পেরে গ্যাসে পরিণত হচ্ছে। এই জন্য লাইকোপোডিয়ামে প্রায় দেখা যায় তাদের বায়ু নিঃসরণ হয়, এবং বিশেষ করে অর্ধবায়ু, নিচে দিয়ে বায়ু নিঃসরণ হয়। লাইকোপোডিয়ামের এই সিমটমটা প্রায় পাওয়া যায়। এর সঙ্গে ওয়াহিদ ভাই যে বিষয়টা বললেন যে তার স্টুলটা কেমন হয়, ফার্স্ট পার্ট হার্ড দেন সফট। যাদের পেটে প্রচুর গ্যাস্ট্রিকে ট্রাভেল হয়, প্রচুর বায়ু জমে, তাদের ক্ষেত্রে এই সিমটম কমনলি পাওয়া যায় যে প্রথম অংশটা শক্ত এবং পরের অংশটা নরম। আর লাইকোপোডিয়ামের ক্ষেত্রে বলা হয়ে থাকে যে লোয়ার অ্যাবডোমেন, তল পেটে, এটার ক্রিয়াটা বেশি, এবং গ্যাস্ট্রিকের ট্রাভেলগুলো লোয়ার অ্যাবডোমেনে মেইনলি প্রকাশিত হয়। সেটা কীভাবে আমরা বুঝবো, সেটা আমরা এইভাবে বুঝবো যে তার কি হয়, ফ্ল্যাটাস হয়, নিচ দিয়ে বায়ু পাস হয়। যার জন্য লাইকোপোডিয়ামের এই যে কপি, পাতাকপি, হ্যাঁ, যেগুলো প্রচুর বায়ু উৎপাদন করে, এই ধরনের খাবার কিন্তু সহ্য হয় না লাইকোপোডিয়ামের। লাইকোপোডিয়াম আমরা বলে থাকি যে টমেটো, এই ওষুধটা যখন আমরা প্রয়োগ করব তখন টমেটো খেতে নিষেধ করব, কারণ টমেটো এটা অ্যান্টিডোট করে। আসলে এটা লাইকোপার্সিকাম টমেটো থেকে তৈরি, বাট এটা টমেটোটা লাইকোপোডিয়ামের সঙ্গে একটা বিরূপ প্রতিক্রিয়া আছে, যার জন্য আমরা নিষেধ করে থাকি। তো লাইকোপোডিয়াম আমরা যদি প্রয়োগ করতে চাই ক্লিনিক্যাল ক্ষেত্রে, প্রায়ই এই গ্যাস্ট্রিকের সমস্যাগুলো আমরা খুঁজে খুঁজে বের করি। আর একটা বিষয় দেখুন, এরা খুব মিষ্টি পছন্দ করে, অত্যন্ত তাদের মিষ্টি পছন্দ। যে ব্যক্তি প্রচুর খেতে পারে এবং তার সঙ্গে খুব মিষ্টি খায়, তাদের গ্যাস্ট্রিকের প্রবলেম কেন হবে না? তো তাদের গ্যাস্ট্রিকের প্রবলেম দেখা দেয়। আর এরা আবার কি করে, যখন গ্যাস্ট্রিকের ট্রাভেল দেখা দেয়, লাইকোপোডিয়াম আস্তে 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 ধীরে ধীরে তার লিভারটা এফেক্ট করে। লিভার এফেক্ট করে কেন? লিভার কিন্তু এমন একটা লার্জেস্ট অর্গান ইন আওয়ার বডি, যেটা আমাদের বডি যে অতিরিক্ত যে ক্যালোরি যেটা আছে সে রেস্টোর করে। আমরা যে খাবারগুলো খাচ্ছি, কার্বোহাইড্রেট খাচ্ছি, প্রোটিন খাচ্ছি, ফ্যাট খাচ্ছি, এগুলোকে এনার্জি সঞ্চয় করে লিভারে গিয়ে এগুলো জমা হয়ে থাকে। কার্বোহাইড্রেটগুলো ওখানে গিয়ে ওখানে ফ্যাট হিসেবে জমা হয়ে থাকে লিভার। আবার আমাদের বডিতে যখন এনার্জির দরকার হয় তখন লিভার ওখান থেকে কি করে, সাপ্লাই করে। হ্যাঁ, ইমালসিফিকেশন একটা প্রক্রিয়া আছে, যে কার্বোহাইড্রেট থেকে ফ্যাট হয়, ফ্যাট থেকে আবার কার্বোহাইড্রেট হয়ে এনার্জি উৎপাদন হয়। এই মেটাবলিক প্রক্রিয়ায় লিভারটা সবসময় গুরুত্বপূর্ণ একটা কাজ করতেছে। তাহলে দেখুন, যে ব্যক্তির ন্যাচারই হচ্ছে অতিরিক্ত খাওয়া, যে ব্যক্তির বৈশিষ্ট্য হচ্ছে সে প্রচুর পরিমাণে খাবে, তাহলে তার শরীরে প্রচুর পরিমাণে ক্যালোরি গিয়ে জমা হচ্ছে কোথায়, হচ্ছে লিভারে গিয়ে। তার আমরা আবারও আরিফ ভাইয়ের কানেকশনটা হারিয়ে ফেলেছি, ওনার অডিও আসছে না। তো শফিক ভাই যদি আলোচনা কন্টিনিউ করতেন। আচ্ছা, জি। তাহলে আমার এখানে যখন পেশেন্টটা ঢুকবে, প্রথমেই তো তার মুখটা আমরা দেখি, ফেস আমরা দেখি। তো লাইকোপোডিয়ামের একটা খুব বড় লক্ষণ হচ্ছে তার কপালের মাঝখানে এরকম ভাঁজ থাকবে। এই যে আমরা এরকম করি না, এরকম করেই অনেকটা ভাঁজ থাকবে লাইকোপোডিয়ামের কপালের মাঝখানে।
এটা নাক্সবামে পাওয়া যায়, গ্রাফাইটিসেও পাওয়া যায়, কিন্তু লাইকোপোডিয়ামে প্রচুর ভাবে পাওয়া যায়। যদি কথা বলে নিশ্চিত হওয়া যায় যে সে পেশেন্টের বুকের কোনো সমস্যা, হার্টের কোনো সমস্যা, ফুসফুসের কোনো সমস্যা আছে, মানে বুকের ভিতরকার যে কোনো ধরনের সমস্যা আছে, এবং সেটার সাথে যদি কপালের এই ভাঁজটা আমরা পাই, তাহলে লাইকোপোডিয়াম মোটামুটি নিশ্চিত হওয়া যায়। এটা আমরা যখন যাই রেপার্টরিতে, যখন যাই ফেস রিঙ্কল, ফরহেড, চেস্ট সিমটমস উইথ, বুকের যে কোনো সমস্যার সাথে যখন কপালের এই ভাঁজটা আমরা পাবো, তখন লাইকোপোডিয়ামটা মোটামুটি আমাদেরকে সেদিকে নিয়ে যাবে। এখন মুখ, কপালের এই ভাঁজের সাথে তার আরো কি থাকতে পারে? মুখের মধ্যে, গালের মধ্যেও তার ভাঁজ থাকতে পারে। মানে এই যে একটু আগে ওয়াহেদ ভাই বলেছিলেন যে বয়স্ক দেখা যাবে, সে বয়স্ক মতো হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এই যে বয়স্ক মতো হয়ে যাচ্ছে, তাহলে তার গালের মধ্যে ভাঁজ পড়ে যাচ্ছে, রিঙ্কেল পড়ে যাচ্ছে, ফেস রিঙ্কেল, চিক, এখানেও আমরা লাইকোপোডিয়ামকে পাচ্ছি। আচ্ছা, তারপর আমাদের যে মুখের মধ্যে, ফেসের মধ্যে যে প্যারোটিড গ্ল্যান্ড আছে, প্যারোটিড গ্ল্যান্ড ফুলে যাচ্ছে, যদি সেটা ডান দিকে শুরু হয়ে পরে বাম দিকে যায়, প্যারোটিড গ্ল্যান্ড ফোলাটা এবং সেটার প্রদাহটা, ব্যথাটা যদি ডান দিকে শুরু হয়ে বাম দিকে যায়, তাহলে সেক্ষেত্রে লাইকোপোডিয়াম আমরা চিন্তা করতে পারি, বা অনেকটা জোর দিয়েই বলতে পারি যে এই ক্ষেত্রে আমরা লাইকোপোডিয়ামে যেতে পারি। আচ্ছা, তারপরে আসেন এই যে মুখের এই প্রদাহ, তার সাথে যদি ওই যে বিকাল 4টা থেকে রাত 8টা পর্যন্ত বৃদ্ধি, তার সকল বৃদ্ধি, মুখের প্রদাহ বৃদ্ধি হোক, চোখের বৃদ্ধি হোক, কিংবা যে কোনো রোগ হোক, পেটের বায়ু হোক, বিকাল 4টা থেকে রাত 8টা পর্যন্ত বৃদ্ধি, তাহলে আমরা লাইকোপোডিয়ামের কথা চিন্তা করতে পারি। যদিও সেই বৃদ্ধিতে অন্য কিছু আছে, কিন্তু পার্টিকুলারলি গেলে সেখানে লাইকোপোডিয়াম যেহেতু আলোচনা করছি, এর একটা বড় অংশ আমরা এখানে রেখে দিতে পারি। তার বাম পাশে, যখন সে বাম পাশে চেপে শুবে, তখন বাম দিকটা খুব ভারী মনে হবে, পেটের বাম পাশটা খুব ভারী মনে হবে। বাম পাশে চেপে শুলে পেটের বাম দিকটা খুব ভারী মনে হবে। আর চেপে শোয়া ছাড়াও এমনিতেও মনে হবে পেটটা যেন ভারী। অ্যাবডোমেন হেভিনেস সাইড লেফট, অথবা অ্যাবডোমেন হেভি লাইং অন লেফট সাইড অ্যাজ ইফ সামথিং, মনে হয় যেন কিছু আছে, এরকম একটা ভার হয়ে থাকে। এখন লাইকোপোডিয়াম আমরা আরো কিছু ক্ষেত্রে ব্যবহার করি। এবার কিছু সকালে যাই, যেমন বাচ্চাকে যখন সকালে ঘুম থেকে ডেকে তোলা হয়, অথবা বাচ্চার যখন সকালবেলায় ঘুম ভাঙে, তখন তার মেজাজটা কি হয়? খুব খিটখিটে হয়ে থাকে সকালবেলায়, এবং সে এই খিটখিটে মেজাজের জন্য সে সকালে লাথি মারতে থাকে, অথবা যে ডাকে, যে ডাক দিতে আসে, মা তাকে ডাক দিতে আসলো, বাবা তাকে ডাক দিতে আসলো, ভাই তাকে ডাক দিতে আসলো, তাকে দেখা যায় যে গালাগালি শুরু করে দেয়, মানে একটা ঘাবড়ানি মতো দেয়, একটা ইয়ে চলে আসে, মাইন্ড কিকিং চিলড্রেন ইন ক্রস কিকস অ্যান্ড স্কলস অন ওয়েকিং চাইল্ড ইজ, বাচ্চাকে যখন জাগানো হয় তখন সে রাগে, খিটখিটে স্বভাবের জন্য লাথি মারে এবং গালাগালি করে। এই জিনিসটা আমরা খুব লাইকোপোডিয়ামে পাই, বাচ্চাদের মধ্যে এটা প্রচুর ভাবে পাই। তার মানে এই যে সকালে ঘুম থেকে উঠলে তার মধ্যে কি হচ্ছে? একটা ইরিটেবিলিটি ভাব হচ্ছে, তার মধ্যে কি হচ্ছে? লোডিং অফ লাইফ হচ্ছে। সকালে ঘুম থেকে উঠলে জীবনের প্রতি একটা বিতৃষ্ণা চলে আসছে, এটা বড়দের বেলায় চলে আসে। লাইকোপোডিয়াম যখন হয় তখন তার মধ্যে এটা চলে আসে যে সকালে ঘুম থেকে উঠলে তার মধ্যে লোডিং, জেনারেলি লোডিং ওয়েকিং অন, ঘুম থেকে উঠলে জীবনের প্রতি বিতৃষ্ণা চলে আসছে। বিশেষ করে এটা সকালে ঘুম থেকে উঠলে বেশি হবে, যে এমন না যে সবসময় ঘুম থেকে উঠলে, সকালে ঘুম থেকে বেশি হচ্ছে, অন্য সময় হয়তো হতে পারে। ঘুম ভাঙলে যে ঝগড়া করে, মেজাজ ঝগড়াটে হয়ে থাকে, এটা লাইকোপোডিয়ামের একটা রেয়ার সিমটম। কোয়ারেলসাম ওয়েকিং অন, ঘুম থেকে উঠলেই সে ঝগড়াটে একটা মনোভাব থাকে। ওই যে একটু আগেই বললাম যে ঘুম থেকে উঠলে সে কিক করে, লাথি মারে, ধাতানি দেয়, তেমনি ভাবে ঝগড়া করে। আবার আরেকটা জিনিস আমরা দেখি কি, যখন সে সকালে উঠছে ঘুম থেকে, তখন তার মধ্যে আত্মহত্যার একটা প্রবৃত্তি চলে আসে। সুইসাইডাল ডিসপোজিশন, মর্নিং সুইসাইডাল ডিসপোজিশন, ওয়েকিং অন, এখানে আমরা লাইকোপোডিয়ামকেই পাচ্ছি। হ্যাঁ, এই যে রেয়ার সিমটম গুলো, এই জিনিসগুলো যদি আমরা রোগীর কাছ থেকে বের করে নিয়ে আসতে পারি তাহলে খুব ভালো হয়। এখন এই যে সকালের এই বৃদ্ধি, তার সাথে বললাম যে বিকেল বেলায় 4টা থেকে রাত 8টা পর্যন্ত এই সময়টাই যে সার্বদৈহিক বৃদ্ধি হচ্ছে,
তখন কি হচ্ছে, তার এই বৃদ্ধির জন্য তার মনটা ডাল হয়ে যায়, মাইন্ড ডাল হয়ে যায়। ফলে কি হয়, থিঙ্কিং অ্যাভারশন আফটারনুন, থিঙ্কিং অ্যাভারশন টু ইভিনিং, এই যে বিকাল বেলায় সন্ধ্যাবেলায় সে চিন্তা ভাবনা করতে চায় না, চিন্তা ভাবনা করতে পারে না, পছন্দ করে না। হ্যাঁ, এবং এই জিনিসটা রাতে ঘুম ভাঙলেও তার মধ্যে হতে পারে যে সে চিন্তা ভাবনা করতে চায় না। থটস ডিসএগ্রিবল নাইট ওয়েকিং অন, রাতের বেলায় যদি তার ঘুমটা ভেঙে যায় তখনও তার ডাল হয়ে থাকে, চিন্তা করতে চায় না, চিন্তা ভাবনা করতে চায় না, এই জিনিসটা তার পছন্দ লাগে না। এই জিনিসগুলো আমরা লাইকোপোডিয়ামের রেয়ার কিছু সিমটম আমরা পেয়ে গেলে খুব ভালো হয়। তারপরে কিছু বাচ্চারা আছে বাসায় বেশ দুষ্টামি করে, স্কুলে গেলে, মার্কেটে গেলে, বেড়াইতে গেলে কিংবা অন্য কোনো নতুন মানুষের সামনে গেলে সে খুব সুন্দর ভদ্র মানুষ। হ্যাঁ, এই জায়গাটার মধ্যে আমরা লাইকোপোডিয়ামকে চিন্তা করতে পারি। এখানে অবশ্য টিউবারকুলিনাম থুজা এরাও আছে। তারপরে বিহেভিয়ার প্রবলেম, এরা কি করে, বাসায় খুব ভালো, বাসায় খুব দুষ্টামি করে, বেয়াদবি করবে, চঞ্চলগিরি করবে, অনেক দুষ্টামি করবে, কিন্তু স্কুলে গেল, কারো সামনে গেল, ডাক্তারের চেম্বারে গেল, বেড়াতে গেল, নতুন কারো সামনে গেল, তখন সে বেশ ভদ্রভাবে থাকবে, তখন দেখলে মনেই হবে না যে সে বাসায় এত দুষ্ট। বিহেভিয়ার প্রবলেমস, চিলড্রেন ইন হোম বাট গুড এট স্কুল উইথ স্ট্রেঞ্জার্স এটসেট্রা, এখানে আমরা এই জিনিসটা পেয়ে যাই। তারপরে বাচ্চারা ওদের মধ্যে আর কিছু জিনিস আমরা পাই, কি পাই, হটি, উদ্ধত, অহংকারী, করা করে, ভণ্ডামি করে। হ্যাঁ, এই জিনিসগুলো তার মধ্যে পাই। আচ্ছা, যেহেতু বাচ্চাদের কথা বলছিলাম, বাচ্চাদের মধ্যে আরেকটা জিনিস আমরা সুন্দর করে পাই, যদি পাই তাহলে লাইকোপোডিয়ামটা আমাদের মোটামুটি নিশ্চিত হয়। সেটা হচ্ছে কি, দিনের বেলায় সারাদিন সে খুব খিটখিটে থাকবে, ওই দুষ্টামি করছে, কিছু বললেই রেগে যাচ্ছে, বেয়াদবি করছে, বকা দিচ্ছে, মারামারি করছে, এই খিটখিটি ভাবটা তার মধ্যে সারাদিন থাকবে। কিন্তু রাতের বেলায় বেশ ভালো থাকে। ইরিটেবিলিটি ডে টাইম অনলি, ইরিটেবিলিটি চিলড্রেন ইন ক্রস অল ডে, গুড অল নাইট, মানে সারাদিনই তার মধ্যে এই খিটখিটি ভাবটা থাকে, কিন্তু সারা রাত তার মধ্যে আবার ভালো ভাব থাকে। এখানে ম্যাডোরিনিয়ামকেও চিন্তা করতে পারি, কিন্তু যেহেতু লাইকোপোডিয়াম আলোচনা করছে, লাইকোপোডিয়াম এবং ম্যাডোরিনিয়ামে এরা দুইজনেরই এই জায়গাটার মধ্যে একটা বেশ মিল আছে, অন্য অনেক জায়গায় তাদের মধ্যে অমিল আছে। যেমন কি, যেমন যখন লাইকোপোডিয়ামের বাচ্চাকে কেউ সেবা করতে আসলো, কেউ কিছু দিতে আসলো, খাওয়াতে আসলো, তাকে সে ধাক্কা দিয়ে সরাই দিবে, চলে যাও, দূর দূর করে তাড়িয়ে দেবে। এই জিনিসটা আবার ম্যাডো করে না, এই জিনিসটা লাইকোপোডিয়াম সুন্দর করে। আবার অসুস্থ অবস্থায় যদি তাকে সেবা করতে আসে, তাহলে লাইকোপোডিয়াম এবং পালসিটিলা দুইজনেই তাকে এই খিটখিটি ভাবটা দুইজনের মধ্যেই দেখা যায়। এরপরে আমরা যখন গোসল করি, হাত মুখ ধুই, পবিত্র হই, তখন কি জন্য গোসল করি, ভালো থাকার জন্য। কিন্তু লাইকোপোডিয়াম করবে কি, গোসল করার মাঝখানে অথবা গোসল করার পরে সে পায়খানা করে দিবে। সালফারেও আছে বটে এই বিষয়টা। এই যে গোসল করার সময় সে পায়খানা করে দিচ্ছে, এটা তার মনের একটা নোংরা ভাব। সে এটা গোসল করার আগেও করতে পারতো, তাহলে বরং ভালো হতো। অনেক বাচ্চারাই মায়ের কাছ থেকে এই বকাটাকে, হ্যাঁ প্রত্যেকদিন তোমাকে গোসল করতে হলে তুমি এখানে পায়খানা করে দাও, আগে তোমার মনে থাকে না 5 মিনিটের জন্য তোমার কি হয়, ইত্যাদি ইত্যাদি। ডার্টি ডিফেসেটিং বাথ ইন দা, তার মনটা খুব নোংরা থাকে, পায়খানা করে দেয় গোসল করার সময়, প্রস্রাবও করে দেয়। ডার্টি ইউরিনেটিং অ্যান্ড ডিফেসেটিং ইনডোরস, ঘরের ভিতরে সে প্রস্রাব পায়খানা করে, মানে কি ওয়াশরুমে যাবে না, সে ঘরের ভিতরেই প্রস্রাব পায়খানা করে দিচ্ছে। ডার্টি ইউরিনেটিং ডেলিভারেটলি ইউরিন স্ট্রেইং ইন দ্য হাউস অর ফ্ল্যাট, সে করে কি ঘরের মাঝখানে, মেঝেতে, ফ্লোরে ছড়ায় ছড়ায় প্রস্রাব করবে। মানে এমন না যে একটা জায়গায় করলো, সে এইখানে একটু করবে, ওখানে একটু করবে, ওখানে একটু, ঘরটাকে নোংরা করে দিবে। এই হচ্ছে লাইকোপোডিয়াম। এটা উন্মাদ অবস্থায় হোক কিংবা বাচ্চাদের বেলায় হোক, লাইকোপোডিয়াম এই জিনিস যখন আমরা পাবো তখন নিশ্চিতভাবে লাইকোপোডিয়াম ব্যবহার করতে পারি, এই রেয়ার সিমটম গুলো। আচ্ছা, এর মধ্যে সব সময় ভীতু যে ওষুধগুলো আছে, ভীতু ওষুধগুলোর মধ্যে লাইকোপোডিয়াম একটা, এবং তার মধ্যে সব সময় কন্টিনিউয়াসলি একটা ভয় কাজ করে, কন্টিনিউয়াসলি তার মধ্যে একটা ভয় কাজ করে। এটা তার
একদম প্রমিনেন্ট লক্ষণ না, এগুলো হচ্ছে রেয়ার সিমটম গুলো আমি বলে দিচ্ছি। প্রমিনেন্ট সিমটম গুলো তো আমরা সবসময় পেয়ে যাচ্ছি, কিছু রেয়ার সিমটম যে জিনিসগুলো পেলে লাইকোপোডিয়া মোটামুটি নিশ্চিত হয়ে যাবে, এই সিমটম গুলো আমি বলছি। তার মধ্যে সবসময় একটা ভয়ের কাজ করে। কেমন ভয় কাজ করে? তার মানুষের ভয় কাজ করে, ফিয়ার পিপল অফ, ফিয়ার কন্টিনিউয়াস। পাশে দিয়ে যখন মানুষ হেঁটে যাচ্ছে, দ্রুত হেঁটে যাচ্ছে কেউ, তখনও তার মধ্যে একটা ভয় কাজ করে। পুরুষরা নারীদেরকে ভয় পায়, নারীরা পুরুষদেরকে ভয় পায়, কুকুর ভয় পাচ্ছে, উঠতি বয়সী কুকুর, বাড়ন্ত বয়সের কুকুর, এদেরকে দেখলে ভয় পাচ্ছে। দরজায় যখন কেউ কড়া আসছে তখন ভয় পাচ্ছে, দরজায় কোনো শব্দ হচ্ছে, দরজার সামনে কোনো শব্দ হচ্ছে তখন সে ভয় পাচ্ছে, দরজায় ডোরবেল বাজছে তখন সে ভয় পাচ্ছে। নতুন কোনো পরিস্থিতিতে, এটা তো আমরা জানি, নতুন কোনো পরিস্থিতিতে লাইকোপোডিয়াম ভয় পায়, নতুন কোনো কাজ করতে গেলে লাইকোপোডিয়াম ভয় পায়, দায়িত্ব নিতে ভয় পায়। তার মধ্যে অজ্ঞান হয়ে যাবার, অচেতন হয়ে যাবার একটা ভয় কাজ করে, এবং মৃত্যু ভয় কাজ করে। আর লাইকোপোডিয়াম এমন যে মৃত্যু ভয় কাজ করে, সে মরে যাবে এই চিন্তা করে সে একটা মৃত্যু বার্তা রেডি করে রাখে, যে আমি যদি মরে যাই তাহলে এই জিনিস, সে খুব গুছিয়ে লিখে গেল, একটা ডায়েরিতে লিখে রাখলো, অথবা কাউকে কিছু বলে রাখলো, আমি যদি মরে যাই তাকে এটা করো, তাকে ওটা করো, এই ব্যাপারগুলো তার মধ্যে ভাবে। এই সবগুলো তার সবসময়ের একটা ভয়ের জন্য এই জিনিসগুলো আমরা পাই। এইভাবে যখন আমরা লাইকোপোডিয়াম পাচ্ছি, তখন খুব সুন্দর করে দেখা যায় যে লাইকোপোডিয়াম প্রয়োগ করলে আমরা রোগীর যে ইয়েটা থাকে, রোগগুলো থাকে, সেটা দূর হয়। লাইকোপোডিয়ামের মনের মধ্যে কোনো উৎসাহ থাকে না, ডিসকারেজ, কোনো উৎসাহ নাই, উদ্দীপনা নাই, কাজ করতে চায় না। স্পেশালি বাচ্চাদের মধ্যে তো অবশ্যই এটা থাকে। অবশ্যই এটা পাওয়া গেলে খুব ভালো আর কি। সবসময় পাবো এরকম লক্ষণগুলো আমি বলছি না, আমি বলছি যেই লক্ষণগুলো পেলে আমাদেরকে পিকুলিয়ার, আনকমন, রেয়ার সিমটম, এইগুলো আমি বলছি। আচ্ছা, শফিক ভাই একটু ইন্টারফেয়ার করি। সেটা হচ্ছে আমাদের এক দর্শক মন্তব্য করেছেন যে হচ্ছে শফিক ভাই যে আলোচনাগুলো করছিলেন, রুব্রিক গুলো যদি সাথে সাথে দেওয়া যেত তাহলে ভালো হতো। ওয়াহিদ ভাই দৃষ্টি আকর্ষণ করেছেন। আর হচ্ছে যে আমরা শফিক ভাইয়ের আলোচনায় আবারও আসবো। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রেয়ার সিমটম নিয়ে উনি কথা বলছিলেন। তো আরিফ ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন, যদি আরিফ ভাইয়ের অসম্পূর্ণ বক্তব্যটা উনি শেষ করতেন। আচ্ছা, দুঃখিত, বারবার নেটের ডিসকানেক্টেড হওয়ার কারণে সমস্যা হচ্ছিল। তো আমি রাউটারের কাছে নিয়ে এসেছি মোবাইল ফোনটা। তো আমি যেখানে শেষ করেছিলাম যে লিভার আমাদের দেহের সবচেয়ে বড় একটা গ্ল্যান্ড, যে লিভারের যদি একটি অংশ, 3 ভাগের একটি অংশ যদি কার্যকর থাকে, তারপর বডির সমস্ত কর্মকাণ্ড সে করতে পারে। তো যেহেতু আল্লাপাক এইরকম ভাবে আমাদের বডির মধ্যে বিভিন্ন অর্গানগুলো দিয়েছেন, হার্টের কথা বলেন, কিডনির কথা বলেন, লিভারের কথা বলেন, সেগুলো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তারা তাদের কার্যক্ষমতাটা চালিয়ে যেতে পারে। তো দেখুন, একজন ব্যক্তি প্রচুর খাবার খেয়ে, প্রচুর ক্যালোরি নিয়ে সে কি করছে, তার লিভারটাকে অতিরিক্ত ক্যালোরি জমিয়ে জমিয়ে সেটাকে নষ্ট করে ফেলছে। মানে আপনার লিভারে যদি এই ক্যালোরিগুলো জমা হয় এবং সেগুলো ফ্যাটে পরিণত হয়, লিভারে এক ধরনের মাইক্রো ইনফ্লামেশন, ক্ষুদ্র প্রদাহ চলতে থাকে, এবং এই ক্ষুদ্র প্রদাহের ফলে সেখানে লিভারের যে সেলগুলো আছে সেই সেলগুলো ডিস্ট্রয় হতে থাকে, হতে হতে লিভার সিরোসিস হয়ে যায়, কখনো কখনো ক্যান্সারে পরিণত হয়। তো লক্ষণটা কি আসে? প্রথমত লিভারে বিভিন্ন রকমের ফাংশনাল প্রবলেম আছে। লাইকোপোডিয়ামের একটা গ্রেট ক্রিয়া হচ্ছে রাইট সাইড, ডান পাশে। লিভারটা আমাদের ডান পাশে, লিভার অর্গানটার মেজরিটি রাইট সাইড ইন আওয়ার বডি। আমাদের রাইট সাইড লাইকোপোডিয়াম একটা খুব গুরুত্বপূর্ণ একটা মেডিসিন, এবং লিভারের উপরে এর ক্রিয়া অনেক ব্যাপক। এবং আপনারা যদি এগুলোর প্যাথোলজিক্যাল বিষয়গুলো যদি স্টাডি করেন, তাহলে দেখবেন যে লিভার রিলেটেড যতগুলো জটিলতা সৃষ্টি হয় প্রায় সবগুলোই লাইকোপোডিয়ামে আছে। আসলে লাইকোপোডিয়াম আমরা লিভারের বিভিন্ন রকমের, হেপাটাইটিস বলেন, অ্যাকিউট বলেন, ক্রনিক বলেন, লিভার সিরোসিস বলেন, হিপাটোসেলুলার কার্সিনোমা বলেন, এই ধরনের নানা রকম লিভার ট্রাভেল কিংবা লিভারের সঙ্গে রিলেটেড গল ব্লাডারে স্টোন বলেন, গল ব্লাডারের প্রদাহ,
সিস্টাইটিস বলেন, এগুলোর উপরে কিন্তু লাইকোপোডিয়ামের বিশাল একটা প্রভাব বা ক্রিয়া রয়েছে। তো জন্ডিস হলে কি লক্ষণগুলো দেখা দেয়? প্রায় দেখা যাচ্ছে প্রস্রাবটা হলদে হয়ে যায়, রোদে গেলে তার প্রস্রাব আরও হলদে হয়ে যায়, তার ভিতরে একটা দুর্বলতা চলে আসে, অবসন্নতা চলে আসে, খাবারের প্রতি অরুচি চলে আসে এবং গরম খাবার খাওয়ার একটা ইচ্ছা জাগ্রত হয়। এগুলো কিন্তু লিভার রিলেটেড যে সমস্যা এগুলো দেখা দেয় তার কমন সিমটম, বাট এই সমস্ত কমন সিমটমগুলো লাইকোপিডিয়ার মধ্যে আছে। আমার চেলিডোনিয়ামের মধ্যেও আছে, আমরা সেটাতে যাব না এখন, আমরা যেহেতু লাইকোপিডিয়াম নিয়ে আলোচনা করছি। এবং পায়খানার প্রথম অংশ হার্ড, পরের অংশ সফট, এগুলো কিন্তু লাইকোপিডিয়ামের মধ্যে আছে এবং এই লিভার রিলেটেড প্রবলেমগুলো অ্যারাইজ করলে তখন এগুলো আমরা দেখতে পাই। এবং আমরা যদি প্যাথোলজিক্যাল পরীক্ষা নিরীক্ষায় যাই তখন দেখা যাচ্ছে এইচজিপিটি পরিমাণটা বেড়ে যায়, সেরাম বিলিরুবিনটা বেড়ে যায়। আবার যদি সে লাইকোপিডিয়াম পেশেন্ট হয় তাহলে লাইকোপিডিয়াম প্রয়োগের পর এই প্যাথোলজিক্যাল প্যারামিটারগুলো কারেকশন হয়ে আসে। এখন আমি কেন বললাম যে যদি লাইকোপিডিয়াম পেশেন্ট হয়, যদি কেন বললাম, কারণ আছে। কারণ হোমিওপ্যাথি কিন্তু শুধুমাত্র ডিজিজ অনুযায়ী প্রেসক্রিপশন হয় না, হোমিওপ্যাথিক মেডিসিন প্রেসক্রিপশন হয় ইন্ডিভিজুয়ালিটি অনুযায়ী। ওই রুগীটার স্বতন্ত্রটা আমাদের বুঝতে হবে। যদিও একটা মেডিসিনের ক্রিয়াক্ষেত্র কোনো একটা অর্গান স্পেসিফিক হতে পারে, এই ক্রিয়াক্ষেত্র বিশাল বিস্তৃতি হতে পারে, বাট আমাদের ওই ইন্ডিভিজুয়ালিটি বুঝতে হবে। আমরা যদি ওই ইন্ডিভিজুয়ালিটি অনুযায়ী মেডিসিনটা না প্রয়োগ করি তখন আমরা আংশিক রেজাল্ট পাবো। তো সেই ক্ষেত্রে আমাদেরকে ইন্ডিভিজুয়ালিটি বোঝার জন্য কি করতে হবে? অ্যাজ এ হোল লাইকোপোডিয়ামকে বুঝতে হবে। তাহলে এখন আমরা আসি লাইকোপোডিয়ামের এই জিনিসগুলো আমরা মিলিয়ে নিই যে লাইকোপোডিয়াম রাইট সাইড এফেক্টেড, লাইকোপোডিয়াম আমাদের লিভারের উপর এফেক্ট করে, রাইট পাশে লাংসের উপর এফেক্ট করতে পারে, নিউমোনিয়ার মতো লক্ষণ দেখা যেতে পারে। সেক্ষেত্রে কি হয়, এই যে নাকের যে পাতাটা আছে দুই পাশে, এটা মাছের পাখনার মতো, মাছের যে কান আছে তার মতো এরকম এরকম হতে থাকে। নিউমোনিয়া লাইকোপোডিয়াম খুবই একটা গুরুত্বপূর্ণ লক্ষণ। এবং আমরা স্টেথোস্কোপ ধরি, কো কো শব্দ হয় এবং আপার পার্টে মেইনলি এফেক্ট করে। এখন আমরা আসি যে ইন্ডিভিজুয়াল কিভাবে দেখবো। লাইকোপোডিয়াম আমরা দেখলেই এই রুগীদেরকে অনেক সময় চিনে ফেলি। কেমন দেখবেন, হয়তো বা 25 বছর বা 35 বছরের একজন ইয়াং ম্যান এসছে, বাট মাথায় বিশাল আকার টাক। যে কথাটা আব্দুল ওয়াহিদ বলেছিলেন যে বয়সের আগেই তার কি হয়, বৃদ্ধের ছাপ পড়ে যায়, তাদের মাথায় টাক পড়ে গেছে, চুল পড়ে গেছে কিংবা চুল পেকে গেছে এবং তাদের এই যে কপালে ভাঁজ পড়ে যায়, রিঙ্কেল হয়ে যায়, ফেইজে মেস্তার দাগ পড়ে যায়। তো একটা পার্সন 30 বছরের একটা ইয়াং, তার চুল পড়ে গেছে, কপালে ভাঁজ, ফেইজে মেস্তার দাগ, এই ব্যক্তিকে কেমন দেখাবে? এই ব্যক্তিকে অবশ্যই বৃদ্ধের মতো দেখাবে, বয়স অপেক্ষা বেশি বৃদ্ধ দেখাবে। আরেকটা বিষয় হচ্ছে গিয়ে এরা খুব ইন্টেলেকচুয়াল, বাট দে আর ইন্টেলেকচুয়াল বাট দে আর ফিজিক্যালি উইক। লাইকোপোডিয়াম পেশেন্টরা সাধারণত শারীরিকভাবে বেশ দুর্বল হয় কিন্তু মেন্টালি বেশ তার ইন্টেলেকচুয়াল হয়, বুদ্ধিমান হয়, খুব বুদ্ধিমান লাইকোপোডিয়াম। এবং লাইকোপোডিয়ামের টেন্ডেন্সি থাকে তারা সবসময় কোনো একটা পজিশনে, তারা কোনো একটা যদি অর্গানাইজেশনে কাজ করে, কোনো একটা প্রতিষ্ঠানে থাকে, কোনো একটা কমিউনিটি থাকে, সে সেখানে প্রধান হয়ে সেখানে ডমিনেট করবে, প্রধান হয়ে সেখানে কি করবে, আরো 10 জনকে সেখানে রেগুলেট করবে। মানে তার মধ্যে নেতৃত্ব দেওয়ার একটা ইচ্ছা বা প্রবণতা বা কোয়ালিটি থাকে লাইকোপোডিয়ামে। এবং তারা তারা তাদের বুদ্ধিমত্তা প্রয়োগ করে খুব সহজেই একটা জায়গায় নিজের অবস্থান গড়ে তোলে। তারা কোন একটা মানুষের সাথে কথা বলতে গেলে ফার্স্ট বিচার বিশ্লেষণ করে নেবে এই মানুষটা আসলে কেমন, তার এডুকেশনাল কোয়ালিটি কেমন, কিংবা তার পজিশনটা কেমন, সে কি কাজ করে, তার র্যাঙ্কটা কেমন, এই বিষয়গুলো সে বিবেচনা করে সে নিজের সাথে একটা ক্যালকুলেটিং করে কম্পেয়ার করে নেয়, আমি এখন মানুষটার সাথে কেমন আচরণ করব। দে আর হার্ড ফর ইনফেরিয়র অ্যান্ড কাইন্ড ফর সুপিরিয়র, একটা রুব্রিক আছে, হার্ড ফর ইনফেরিয়র অ্যান্ড কাইন্ড ফর সুপিরিয়র।
শক্তের ভক্ত নরমের জম, হার্ড ফর ইনফেরিয়র অ্যান্ড কাইন্ড ফর সুপেরিয়র। যদি সে বুঝতে পারে এই ব্যক্তি, এই লোক আমার চেয়ে কোয়ালিটির দিক দিয়ে নিচু, তাহলে সে তার উপর ডমিনেট করার চেষ্টা করবে, তার সাথে সেরকম আচরণ করবে। আর যদি মনে করে সে আমার চেয়ে ওপরে নলেজের দিক দিয়ে কিংবা ক্ষমতার দিক দিয়ে কিংবা ওয়েলথের দিক দিয়ে, তাহলে সে তার সামনে বেশ বিনয়ের সাথে কথা বলবে। এই ধরনের পেশেন্টরা যখন আপনার চেম্বারে আসে, দেখবেন একজন ব্যক্তি আপনার চেম্বারে ঢুকেছে, আপনি তার বয়সের সাথে তার অ্যাপিয়ারেন্সের দেখছেন যে খুব একটা মিল পাচ্ছেন না, মনে হচ্ছে একটু বয়সী, এবং সে ঢোকার আগে আপনার যে অ্যাসিস্ট্যান্ট ছিল, আপনি এখান থেকে বাহির থেকে আপনার চেম্বার থেকে শুনতে পাচ্ছেন, সে আপনার অ্যাসিস্ট্যান্টের সঙ্গে যেই ভয়েসে কথা বলেছে, যে কমান্ডিং ভয়েসে কথা বলেছে, বাট আপনার সামনে এসে সে অত্যন্ত বিনয়ের সাথে আচরণ করতেছে। এই ধরনের ব্যক্তিরা সিচুয়েশনে, অবস্থায় খুব দ্রুত নিজেকে চেঞ্জ করে ফেলে, কারণ তাদের একটা অ্যাচিভমেন্টের জায়গা থাকে, তাদের একটা এইম থাকে, তারা সব জায়গায় নিজেকে সেট আপ বা ফিট করে নেওয়ার চেষ্টা করে। দে আর টু মাচ ইন্টালেকচুয়াল। এই ধরনের শিশুরা, এই ধরনের বাচ্চারা কেমন ভাবে কথা বলে, তারা আপনার দিকে যখন তাকাবে, তাকিয়ে হেসে দেবে। আপনি যখন তার দিকে তাকিয়েছেন, সে হেসে দেবে। সে একটা কমিউনিকেশনের চেষ্টা করে, আপনাকে মেজর করার চেষ্টা করে। এই শিশু অবস্থায় তাদের মধ্যে এই প্রতিক্রিয়াগুলো দেখা যায়। এবং আমরা একটা রুব্রিক এখানে পাই, সেটা হচ্ছে গিয়ে লাফিং লুক অ্যাট হোয়েন। ওয়াহিদ ভাই, আপনি রুব্রিকগুলো একটু দিয়ে দিন। লাফিং লুক অ্যাট হোয়েন কেন? ধরুন আপনি একজন ব্যক্তির সঙ্গে আন্তরিকতা গড়ে তুলতে যাবেন, একজন ব্যক্তির সঙ্গে আপনি আপনার শেয়ার করতে যাবেন, তখন কি করবেন? আপনি গিয়ে প্রথমে তাকে হয়তো সালাম দেবেন, গ্রিডিং করবেন, তার দিকে একটা হাসি মুখে তাকাবেন। দেখবেন কিছু কিছু ব্যক্তিবর্গ, আমি উদাহরণ দিচ্ছি, যেসব কমিউনিটিতে যেসব ব্যক্তিবর্গরা মানুষের কাছাকাছি গিয়ে তাদেরকে তাদের ভিউটা, মতামতটা বোঝানোর চেষ্টা করে, যেমন ধরুন আপনি নামাজ পড়েছেন মসজিদে গিয়ে, দেখবেন কিছু ব্যক্তি দাঁড়িয়ে আছে, খুব সুন্দর এসে হেসে আপনার সঙ্গে হাত মিলিয়ে কথা বলবে, এবং কিছুক্ষণ কথা বলতে বলতে আপনাকে বুঝিয়ে ফেলবে যে সে কি বলতে চাচ্ছে, আপনাকে কি বলতে যাচ্ছে, অর্থাৎ তার যে ইজম আছে সেই ইজমের দিকে আপনাকে টানছে। কেন হাসে? প্রথমে হেসে আপনার অ্যাট্রাকশনটা নিতে চাই, আপনার যে অ্যাটেনশনটা নিতে চাই, তার বুদ্ধিমান। ঠিক এই লাইকোপরিয়াম ব্যক্তিরা খুব বুদ্ধিমান এবং তাদের খুব পাওয়ার প্রিয়, তারা খুব ক্ষমতা প্রিয়, খুব ক্ষমতা প্রিয়। তারা ডিক্টেটোরিয়াল পাওয়ার লাভ অফ রুব্রিক আছে, খুব ক্ষমতা প্রিয়। আমি একটা কেস বলছি। এই ব্যক্তিটা সে সেক্সুয়াল ডিসফাংশনে ভুগছে। আমি কেসটা কেন বলছি তার পিছনে কারণ আছে। কারণ হচ্ছে লাইকোপোডিয়াম খুব বেশি সেক্সুয়াল ডিসফাংশনের উপরে মিসইউজ হয়। তো এই মিসইউজটা যাতে করে না হয়, আমি তার একটা উদাহরণ দিচ্ছি। তো এই ব্যক্তিটা সেক্সুয়াল ডিসফাংশন কি, তার ডিউরেশন অত্যন্ত কম, একদমই সময় পায় না। এটা নিয়ে সে বেশ হ্যাজার্ড কন্ডিশনের মধ্যে পড়ে গেছে। ইতিপূর্বে সে ট্রিটমেন্ট নিয়েছিল, অন্যান্য প্যাথি ট্রিটমেন্ট নিয়েছিল, তো আমি ওগুলো উল্লেখ করতে চাচ্ছি না। তো সে আমার কাছে এসছে তার এই ডিউরেশন কম, যেটা এটা কারেকশন করার জন্য। কিন্তু ডিউরেশন কম না, যে সেক্সুয়াল অ্যাক্ট করার আগে জেনিটাল অর্গানের যে স্টেননেসটা দরকার হয়, এটাই তার হচ্ছে না, মানে এমন পর্যায়ে চলে গেছে। বাট সে আমাকে বলছে আমি আগে এতটা পাওয়ারফুল ছিলাম, সে এভাবে বলছে যে আমি আগে এতটা পাওয়ারফুল ছিলাম, আমি এক ধারে আমি 1 সপ্তাহ পর্যন্ত আমার স্ত্রীর সঙ্গে অ্যাক্ট করেছি উইদাউট এনি ইজাকুলেশন। আমার এরকম ক্ষমতা ছিল, এমন পাওয়ার ছিল। বাট এখন আমি নিজেকে স্ট্রেংথই করতে পারতেছি না, আমার ভিতর সেটাই আসতেছে না। এটা হচ্ছে যে তার ভাষা। তো তার অ্যাপিয়ারেন্সটা আমি বলি, এই ব্যক্তিটার বয়স 35 বছর, এখনো পর্যন্ত তার সন্তান হয়নি, তার চুল মাথার অর্ধেক
সামনের থেকে শেষ হয়ে গেছে, বেশ মোটাসোটা একটা ব্যক্তি, স্বাস্থ্যবান ব্যক্তি, গাটুম গুটুম দেখতে, আর তার মিষ্টি অনেক পছন্দ, খুব তার মিষ্টি পছন্দ, মিষ্টির প্রতি তার খুব ইচ্ছা। তো যে ব্যক্তির মধ্যে মিষ্টির প্রচন্ড ইচ্ছা, মিষ্টি অত্যন্ত পছন্দ করে, এবং সে বলছে, এই পাওয়ারের কথা বলছে, সে খুব প্রচন্ড পাওয়ার পাওয়ার তার মধ্যে ছিল। তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনি এটা কেন করতেন, এই যে আপনি এই কাজটা কেন করতেন, যে আপনি উইদাউট ইজাকুলেশন ছাড়াই কয়েকদিন পর্যন্ত এরকম মেলামেশা করতেন, কেন করতেন? তো উনি বলছে যে এটা এক ধরনের তো আধ্যাত্মিক একটা চর্চা বলতে পারেন, এতে করে এক ধরনের এনার্জি বা শক্তি হয়। তো আমাকে একটা পদ্ধতি শিখিয়ে দিয়েছিল, যে পদ্ধতি প্রয়োগ করে আমি এই কাজটা করতাম। আমি বললাম যে ভালো কথা, তো আপনার একটু নষ্ট হলো কেন? হ্যাঁ, তো উনি বললেন কি, যে আমি কি করেছিলাম, উত্তেজক কিছু ওষুধ খেয়েছিলাম, উত্তেজক কিছু ওষুধ খেয়েছিলাম। তো আপনার তো সবই ঠিক ছিল এবং স্বাভাবিকের চেয়েও ঠিক ছিল, তা আপনি কেন উত্তেজক ওষুধ খেলেন? তো উনি বলছে যে চেয়েছিলাম যে আর একটু পাওয়ারফুল করতে। এই যে এই জায়গাটায় পাওয়ার লাভ অফ, সে পাওয়ারের প্রতি তার একটা প্রিয়তা। আমরা যে লাইকোপোডিয়ামের ডিক্টেটোরিয়াল মানসিকতার ম্যাথমেটিক্সে পাই, সেগুলো কিন্তু আমাদের রুগীদের কর্মকাণ্ড দ্বারা বুঝে নিতে হবে, রুগীদের ভাষা দ্বারা বুঝে নিতে হবে, রুগীটা কি চাচ্ছে সেটা দ্বারা বুঝে নিতে হবে। তো এই রুগীটাকে যখন আমি তার ফিজিক্যাল কনস্টিটিউশন, ডিজায়ার অ্যাভারশন এবং তার এই মেন্টাল এই কনস্টিটিউশনটা আমরা পেলাম, আমি লাইকোপোডিয়াম থেকে 1M প্রয়োগ করলাম, 1M প্রয়োগ করার পর চমৎকার রেজাল্ট। হ্যাঁ, সে আগের মতো পূর্ব স্বাস্থ্যে সে ফিরে গেল। বাট আমরা কিন্তু এই লাইকোপোডিয়ামকে মিসইউজ করতেছি, অর্থাৎ ডিউরেশন কম হলেই, সেক্সুয়াল ডিসফাংশন হলেই আমরা লাইকোপোডিয়াম প্রয়োগ করছি। এতে করে কিন্তু অনেক রোগী ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, এটা করা যাবে না। আমরা লাইকোপোডিয়ামের পুরো ব্যক্তি স্বতন্ত্রটাকে দেখতে হবে, ব্যক্তি সত্তাকে দেখতে হবে। যখন আমরা ওই জায়গাটা নক করতে পারবো, তখন লাইকোপোডিয়াম প্রয়োগে এমনই রেজাল্ট হয় যেটা আমাদের আগেকার মনীষীরা করেছেন। আর যদি আমরা ওই জায়গাটায় না নক করতে পারি, তাহলে কিন্তু আমরা লাইকোপোডিয়াম দিয়ে অনেক ফেল হবে, এবং যারা চিকিৎসকরা যারা শুনছেন, আপনারাও হয়তো ব্যক্তিগত লাইফে এরকম ভাবে ফেলিওর হয়েছেন। তো সুতরাং আমাদেরকে সবসময় ওই ইন্ডিভিজুয়ালিটিটাকে, পিকচারটাকে অঙ্কন করে নিতে হবে। তাহলে লাইকোপোডিয়ামের রোগীরা আসলে কেমন হচ্ছে? তারা খুব ডিক্টেটোরিয়াল টাইপের, তারা মানুষ বুঝে তারা কথাবার্তা বলে, তারা খুব ইন্টেলেকচুয়াল, বাট ফিজিক্যালি দে আর উইক। তাদের প্রচুর প্রচুর খাবারের ইচ্ছা থাকে, খেতে খেতে এক সময় যখন গ্যাস্ট্রিক ট্রাভেল শুরু হয়ে যায়, তখন একটু খেলেই তার পেটটা ভরে যায়। তাদের মিষ্টির প্রতি অত্যন্ত ইচ্ছা থাকে, গরম প্রিয়তা, গরম খাবারের প্রতি খুবই আকাঙ্ক্ষা থাকে, এবং পায়খানার প্রথম ভাগ শক্ত এবং পরের অংশটা নরম হয়, এবং এরা দেখতে হয় কেমন, বয়স অপেক্ষা অধিক বৃদ্ধের ছাপ এদের মধ্যে এসে যায়। এবং লাইকোপোডিয়াম রোগীরা কখনো শীতকাতর হয়, কখনো গরম কাতর হয়। আমরা উভয় অবস্থায় লাইকোপোডিয়ামকে পেয়েছি। তো সাধারণত যদি ইয়াং রুগী হয়, তবে আমরা দেখেছি এরা সাধারণত গরম কাতর হয়, আর বিশেষ করে যদি যদি একটু এইজড পার্সন হয়ে যায়, তখন আমরা শীত কাতরতা এর মধ্যে দেখেছি, প্রমিনে দেখেছি। এবং লিভারের যে ক্রিয়া বৈকল্য ঘটায় লাইকোপোডিয়াম, স্টমাকের যে ক্রিয়া বৈকল্য ঘটায় লাইকোপোডিয়াম, শুধু তাই নয়, এটা আমাদের চুল থেকে শুরু করে, যেটা বলেছিলাম যে চুল পড়ে যায়, মেস্তা, এই যে মেস্তা হওয়ার পিছনে কারণ কি? এটার কারণ কিন্তু আপনার একটা হচ্ছে যে গ্যাস্ট্রিক ট্রাবল বা লিভারের, বিশেষ করে লিভারের যদি কমপ্লেন থাকে, তাদের প্রায়ই মেস্তা দেখা যায়। এবং অনেকের ফেসটা, স্কিনের কালার ব্ল্যাকিশ হয়ে যায়, ব্রাউনিশ হয়ে যায়, তাদের প্রায় কিডনি সমস্যা দেখা যায়। কিডনির উপরেও কিন্তু লাইকোপোডিয়ামের বিশাল একটা ক্রিয়া রয়েছে, অনেক বড় ক্রিয়া রয়েছে কিডনির উপরে। হ্যাঁ, তো কিডনি স্টোনের উপর লাইকোপোডিয়ামের ক্রিয়া রয়েছে। বাট আমাদেরকে ইন্ডিভিজুয়ালি দেখতে হবে, আমাদের এর চারিত্রিক ক্যারেক্টারিস্টিক লক্ষণগুলো দেখতে হবে। তাহলে সেই অনুযায়ী মেডিসিন প্রয়োগ করলে আমরা লাইকোপোডিয়ামকে খুব সহজেই সেখান থেকে ভালো একটা রেজাল্ট পাবো। তো
অনেক সময় মনে নিয়ে ফেললাম। আনোয়ার ভাই হ্যাঁ, তাহলে আমার আপনি মনে শেষ করে হয় দিন, আমাদের সময় হয়ে গিয়েছে। ডাক্তার শফিকুল ইসলাম ভাই যে জায়গাটায় কথা বললেন আর কি, যে এটা হচ্ছে যে একজন চিকিৎসকের পর্যবেক্ষণের উপরে ডিপেন্ড করবে যে আমি কত মাত্রায় তাকে ওষুধটা দেব। ওষুধের শক্তিমাত্রা একজন চিকিৎসকই নির্ধারণ করবে, অন্য কেউ না। আর একজন কোশ্চেন করেছিলেন যে মূল পয়েন্ট গুলা আমাদের পুরো লাইফটা দেখলে মূল পয়েন্ট গুলা চলে আসবে আশা করি। এবং আমার নিজের অনেকগুলো কোশ্চেন ছিল যখন হচ্ছে যে আমাদের আলতাফ ভাই আলোচনা করছিলেন, এর মধ্যেই হচ্ছে যে আরিফ ভাই প্রশ্নগুলো তুলেছেন এবং আলতাফ ভাই অত্যন্ত চমৎকার ভাবে হচ্ছে যে আলোচনা করার চেষ্টা করেছেন। লাইকোপোডিয়াম ব্যক্তি যেরকম ক্ষমতা পছন্দ করে, কিন্তু সেই ক্ষমতা পছন্দ করার পেছনে কিন্তু তার স্বার্থ থাকে, স্বার্থ বিনা কিন্তু সে করে না। ক্ষমতা পছন্দ করে এরকম আরো অনেক মেডিসিন আছে, বিশেষ করে আমাদের প্লাটিনা মেডিসিনটাতেও কিন্তু ক্ষমতা পছন্দ করে, এই বিষয়টা আমরা দেখতে পাই। কিন্তু লাইকোপোডিয়ামের ক্ষমতা পছন্দ করা এবং প্লাটিনার ক্ষমতা পছন্দ করার মধ্যে কিন্তু পার্থক্য আছে। তা আমাদের যারা চিকিৎসক এবং নব চিকিৎসক চিকিৎসা বিষয়ে হোমিওপ্যাথ ছাত্র বন্ধুরা আছেন, তারা একটা জিনিস খেয়াল করবেন যে মেডিসিনের টোটালিটি বিচার করে দেন আপনি হচ্ছে যে ফাইনাল হবেন। এই মেডিসিনের একটা সাবধানতা হচ্ছে যে সম্পর্কে হচ্ছে আমি ডাক্তার অ্যালেনের হচ্ছে একটা বইতে দেখতে পেলাম, সেটা হচ্ছে যে সুস্পষ্ট লক্ষণ না পেলে ক্রনিক ডিজিজ বা হচ্ছে পুরাতন রোগের ক্ষেত্রে লাইকোপোডিয়াম দিয়ে চিকিৎসা শুরু করা উচিত নয়, এই জায়গাটা একটু খেয়াল রাখবেন। এবং হচ্ছে যে এই ক্ষেত্রে অন্য অ্যান্টিসোরিক মেডিসিন দিয়ে হচ্ছে যে চিকিৎসা শুরু করা যেতে পারে। এছাড়াও হচ্ছে যে একটা ফিজিক্যাল লেভেলে পিকুলিয়ার একটা লক্ষণ দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে যে এই রোগীর একটা পায়ে হচ্ছে যে একদিক গরম থাকে, আরেক পা হচ্ছে যে ঠান্ডা থাকে, এরকম একটা লক্ষণ আমরা দেখতে পাই। আর হচ্ছে যদি আমি আমাদের আব্দুল ওয়াহিদ ভাই আলোচনার শুরুতেই কিন্তু লাইকোপোডিয়ামের অনেকগুলো বিষয় নিয়ে আসছিলেন। ডক্টর নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় হচ্ছে যে লাইকোপোডিয়াম সম্পর্কে একটা মন্তব্য করেছে, এটা হচ্ছে বার্ধক্যের বন্ধু। তো এটা বলা ছিল, বার্ধক্যের বন্ধু হচ্ছে এই মেডিসিনটা দিনের ঠিক বার্ধক্য অবস্থায় হচ্ছে যে বাড়ে। দিনের বার্ধক্য বলছি এই জন্য যে দিনের 4টা থেকে রাত 8টার মধ্যে হচ্ছে যে এর বৃদ্ধিটা ঘটে, এই জন্য বলতে পারেন। আরেকটা হচ্ছে যে এটার ব্যক্তিকে বয়সের তুলনায় বার্ধক্য দেখায়, এই জন্য বার্ধক্যের বন্ধু হিসেবে উল্লেখ করেছেন। এছাড়াও আরেকটা কারণ এখানে আছে, সেটা হচ্ছে লাইকোপোডিয়ামের ব্যক্তির মানসিক জায়গায় বয়স্ক ব্যক্তির ক্ষেত্রে বিশেষ করে যে যৌন উত্তেজনা তার ভিতরে কাজ করে, কিন্তু উনি যৌন কার্যে খুব একটা পারদর্শী থাকেন না, ওই সময় ধ্বজভঙ্গতা দেখা দেয় এবং সেটার কিছু কন্ডিশন দেখা যায়। অনেক সময় দেখা যায় যে উনি হচ্ছে যে মিলনের সময় গিয়ে হচ্ছে ঘুমিয়ে পড়ে, এরকম কন্ডিশন দেখা যায়। তো এই জায়গাগুলো হচ্ছে যে মেডিসিনের পিকুলারিটি এবং হচ্ছে টোটালিটি বিবেচনা করে আমাদের হচ্ছে যে এই মেডিসিন প্রয়োগ করতে হবে এবং সাবধানতার যেটা বললাম ওটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আর আমাদের শফিকুল ইসলাম ভাই হচ্ছে কিছু চমৎকার পিকুলিয়ার লক্ষণ নিয়ে আসছিলেন এবং মেন্টাল লেভেলে আলতাফ ভাই অত্যন্ত চমৎকার করে হচ্ছে যে মেডিসিনকে তুলে ধরার চেষ্টা করেছেন। একটা জিনিস হচ্ছে যে খেয়াল করবেন যে আমরা প্লাটিনা মেডিসিনের মধ্যে কিন্তু হচ্ছে যে রোগীর মধ্যে জাঁকজমকপূর্ণ হচ্ছে যে পোশাক আশাক দেখতে পাই, কিন্তু লাইকোপোডিয়ামে সেটা দেখতে পাই না। এখানে আপনি মেডিসিনটাকে আলাদা করতে পারবেন। আলাদা করার জায়গাটা হচ্ছে এই যে লাইকোপোডিয়াম ক্ষমতা পছন্দ করে এবং প্র্যাকটিস করতেও ভালোবাসে, প্লাটিনাও তাই করে, কিন্তু লাইকোপোডিয়ামের ব্যক্তি কিন্তু হিসাব ছাড়া খরচ করে না, যেটা দরকার নাই। সে মনে করে যে হচ্ছে যে আমার জামা কাপড়ের পিছনে এত কিছু খরচ করার দরকার নেই। আমাদের আলতাফ ভাই যে আলোচনাটা তুলেছেন, চমৎকার আলোচনা, সেটা হচ্ছে যে সে খরচ করে হিসাব করে যেখানে স্বার্থ আছে এবং তার ভিতরে সেলফিশনেস আছে, এবং এই সেলফিশনেস এই জায়গাটাকে হচ্ছে যে সে হচ্ছে প্রতিটা জায়গায় কাজে লাগায়। একটা উদাহরণ দিয়েছিলেন যে খেলতে গেলে ওই ছেলেটা হচ্ছে যে ওখানে তার মানে ক্যাপ্টেন হতে চায়। আচ্ছা, ক্যাপ্টেন হয়ে সে কি করে, এখানে স্বার্থ আছে, স্বার্থটা হচ্ছে সে প্রথমে ব্যাটিং করবে অথবা প্রথমে যে হচ্ছে যে কাজটা আছে সেটাকে সে পিক করবে, মজাটা নেবে। এই যে ব্যাপারটা, এই জায়গাগুলো হচ্ছে যে আমাদের কিন্তু মেডিসিনকে আলাদা করে দেয়। লাইকোপোডিয়াম অনর্থক হচ্ছে যে তার জাঁকজমকপূর্ণতার জন্য খরচ করবে না, কিন্তু প্লাটিনা সেই জায়গাটা হিসাব করবে না। প্লাটিনা ক্ষমতা প্র্যাকটিস করে, সেটার জন্য সে গিয়ে হচ্ছে যে যদি কখনো বন্ধু বান্ধব তার কাছ থেকে কোনো কিছু খেতে চায় বা কোনো কিছু আবদার করে, নে কি করবি কর, কত খরচ করবি, কত খাবি খা, এইটা নিয়ে হচ্ছে যে তার মধ্যে কিন্তু কোনো মানে চিন্তা ভাবনা বা হিসাব নিকাশ থাকে না। কিন্তু লাইকোপোডিয়াম সেই জায়গায় হিসাব করবে যে আমি আসলে কি জন্য খরচ করব, কতটুকু খরচ করব, কেন খরচ করব, তার স্বার্থ আছে কিনা। এই জায়গাগুলো আমাদের খুব মানে আমার মনে হয় মেন্টাল লেভেলে একটা মেডিসিনকে আরেকটা মেডিসিন থেকে হচ্ছে যে আলাদা করার জন্য বিবেচনা করা দরকার। আর এই মেডিসিনটা অত্যন্ত ডিফেক্টিভ মেডিসিন এবং দ্রবীর ক্রিয়াশীল মেডিসিন,
সুতরাং এটা প্রয়োগের ক্ষেত্রে যেমন সাবধানতা অবলম্বন করতে হবে, এবং যদি আপনি এটার চিত্রটাকে চমৎকারভাবে পিক করতে পারেন এবং আপনি যদি কনফার্ম হয়ে যান যে এটা লাইকোপোডিয়ামেরই, সেক্ষেত্রে এটা দুর্দান্ত কাজ করবে বলা যায়। আর করোনা নিয়ে হচ্ছে যে কোভিড-19, করোনা ভাইরাস ডিজিজ 19, এটা নিয়ে হচ্ছে যে আমাদের আরিফ ভাই একটা প্রশ্নের জবাবে কথা বলেছিলেন। আমরা নট অনলি আর্সেনিক অ্যালবামটা সবার মুখে মুখে চলে আসছে, এবং এছাড়াও হচ্ছে যে আমি একটু আপনাদের সাথে সাপ্লিমেন্ট করতে চাই। আজকে অনেক লম্বা সময় হয়ে গেছে, তারপরে আমার মনে হচ্ছে যে কথাটা বলা প্রয়োজন, তাই শেয়ার করছি। সেটা হচ্ছে ইন্ডিয়ান ICMR, ওখানে হচ্ছে যে ডাক্তার প্রদীপ গুপ্তা, আগ্রা থেকে, উনি আগ্রাতে প্র্যাকটিস করেন, ওখান থেকে ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য হচ্ছে 5টা মেডিসিনকে সিলেক্ট করেছিলেন, এবং 5টা মেডিসিনের নাম দিয়ে অনুমোদন চেয়েছিলেন। তার মধ্যে হচ্ছে ব্রায়োনিয়া অ্যালবাম, আর্সেনিক অ্যালবাম, জেলসিমিয়াম, অ্যান্টিনটার্ট এবং ক্রেটালুস এইচ। এই 5টা মেডিসিনের হচ্ছে যে উনি ট্রায়াল মানে করার জন্য ক্লিনিক্যালি অনুমোদন পেয়েছিলেন। ওনার যে গবেষণা, সেখানে হচ্ছে যে সর্বপ্রথম মানে মেডিসিন এই করোনা রোগীদের ক্ষেত্রে সবচেয়ে বেশি কাজ করেছে হচ্ছে যে ব্রায়োনিয়া। তো এই ব্রায়োনিয়া, তারপরে হচ্ছে যে আর্সেনিক, তারপরে জেলসিমিয়াম, এইভাবে ক্রমান্বয়ে কাজ করেছে। তো লক্ষণ বেসিস ট্রিটমেন্ট যেহেতু হোমিওপ্যাথি, সেই কারণে এখানে যখন যে লক্ষণটা হচ্ছে যে অগ্রগামী হবে বা হচ্ছে যে রোগীর ক্ষেত্রে আমরা স্পষ্ট দেখতে পাবো, লক্ষণ ধরেই কিন্তু ট্রিটমেন্ট হয়। যার জন্য কোভিড-19 সহ ভবিষ্যতে যদি কোনো আপনার এরকম মহামারী আসে, সেখানেও হোমিওপ্যাথি অধিক কার্যকর হবে, যদি আমরা প্রেক্ষাপট বিবেচনায় এবং আমাদের রাষ্ট্রীয় জায়গা থেকে আমরা পৃষ্ঠপোষকতা পাই এবং প্রপার কাজের জায়গাটা পাই। সেই ক্ষেত্রে আমরা অবশ্যই মানে সফলতার এবং মানে আমি বলবো যে স্বর্ণ শিখর আমরা আরোহণ করতে পারবো। কিন্তু আমাদের প্রেক্ষাপটে আমরা অনেক কিছুই পারি না, বা আমাদেরকে সেই সুযোগটা দেওয়া হয় না, বা সুযোগের জায়গা কম থাকায় আমরা সেই জায়গাগুলোকে হচ্ছে যে চিত্রিত করতে পারি না, দেখাতে পারি না। তো আমরা ভবিষ্যতে চিন্তা করবো এই জায়গাগুলো নিয়ে হচ্ছে যে আরো কথা বলা। এবং আমার মনে হয় যে হচ্ছে আজকে অনেক লম্বা সময় আমরা কথা বলেছি, আপনাদের সাথে লাইভে থেকেছি। আমরা চেষ্টা করি প্রতিদিনই হচ্ছে যে খুব অল্প সময়ের মধ্যে লাইভটাকে শেষ করতে। তো আজকে আমাদের সাথে যুক্ত ছিলেন যারা, এবং যারা কমেন্টস করে আমাদেরকে হচ্ছে যে সহযোগিতা করেছেন, আমাদের সাথে হচ্ছে যে সঙ্গ দিয়েছেন, তাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সুন্দরভাবে কাটাবেন আপনাদের জীবনের প্রতিটি মুহূর্ত, এই দোয়া কামনায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।